বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমি ডবল ডোর ফ্রিজ বা সিঙ্গেল ডোর ফ্রিজ বা রেফ্রিজারেটরে কোনো কারণে যদি লিক হয়ে যায় অথবা কোনো কারণে যদি গ্যাস চার্জ করতে হয় বা কম্প্রেসার চেঞ্জ করতে হয়, তাহলে ফ্রিজ বা রেফ্রিজারেটরে কীভাবে পুরো সিস্টেম থেকে আপনারা ফ্ল্যাশ করে তেল বার করবেন এবং তেল বার করে গ্যাস চার্জ অথবা কম্প্রেসার কীভাবে চেঞ্জ করবেন সেই সম্বন্ধে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর বন্ধুরা আমার চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তাদের কাছে একান্ত অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে নতুন নতুন ফ্রিজ এবং এয়ার কন্ডিশনার সম্পর্কিত যে কোনো ভিডিও আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে বন্ধুরা যখনই কোনো কারণে ফ্রিজের গ্যাস চার্জ করবেন অথবা রেফ্রিজারেটরে গ্যাস চার্জ করার প্রয়োজন হবে, সবার প্রথমে স্টেনারের মধ্যে যে ক্যাপিলারিটি আছে ক্যাপিলারিটি আপনারা ব্রাশের মাধ্যমে আপনারা কেটে নেবেন। এরপর বন্ধুরা আর একটা কথা বন্ধুরা আপনাদের বলে রাখি, যখনই আপনারা ফ্রিজের গ্যাস চার্জ করবেন আপনারা কখনো ঝালাইয়ের সাহায্যে পাইপ প্রথমে খুলতে যাবেন না, সবার প্রথমে ক্যাপিলারি আপনারা কেটে নেবেন। এর ফলে আপনারা যদি ঝালাই দিয়ে আপনারা খুলতে যান, যদি কোনো কারণে গ্যাস থাকে গ্যাসটি কিন্তু ব্লাস্ট করবে। সেই জন্য সবার প্রথমে আপনারা ক্যাপিলারির যে মুখটি আছে স্টেনারের মাধ্যমে লাগানো, সেই স্টেনার থেকে আপনারা কেটে ফেলবেন। এরপর কি করবেন, যে স্টেনারটি আছে কন্ডেন্সারের লাগানো, সেই কন্ডেন্সারের পাইপ থেকে আপনারা একটি ছোট্ট কাটারের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো স্টেনারটি কেটে ফেলবেন। আর লক্ষ্য রাখবেন সবসময় স্টেনারটি কাটারে দিয়ে কাটারই চেষ্টা করবেন, কখনও দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এখানে দুমড়ে মুচড়ে যদি আপনি ভেঙে ফেলার চেষ্টা করেন তাহলে কিন্তু কন্ডেন্সারটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আপনাদের যে স্টেনার লাগানোর যে পাইপটি আছে সেই পাইপটি সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সবসময় আমি বলি আপনারা যখনই স্টেনারটি এখান থেকে কাটবেন একটি ছোট কাটারের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দরভাবে আপনারা স্টেনারটি কেটে ফেলবেন। এর ফলে কি হবে, আপনার যে কন্ডেন্সারটি আছে সেই কন্ডেন্সারটি সুরক্ষিত থাকবে। দেখুন আমি স্টেনারটি কাটার পর আমি মুচড়ে ভেঙে দিলাম দেখুন, এবং কাটার পর কি হলো ওই জায়গাটি সমানভাবে কেটে গেল। এর পরবর্তী পদক্ষেপ বন্ধুরা, সাকশন লাইনের যে পাইপটি আছে অর্থাৎ এভাপোরেটর বা কুলিং কয়েল থেকে যে পাইপটি নেমে কম্প্রেসরের সাকশন লাইনে জয়েন্ট হয়েছে, সেই সাকশন লাইনের গোড়া থেকে আপনারা বন্ধুরা পাইপটি আপনারা গোল করে কেটে ফেলবেন। বা বন্ধুরা আপনারা এমনও করতে পারেন সাকশন লাইন থেকে আপনারা ঝালাই করে পাইপটি সম্পূর্ণ খুলে ফেলতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কারণ আমরা প্রথমেই স্টেনার থেকে ক্যাপিলারিটি বিচ্ছিন্ন করে এবং স্টেনারটি আমরা বাদ করে দিয়ে দিচ্ছি। এর ফলে কি হয়েছে, যে ভেতরে যে কম্প্রেসরের ভেতরে যে গ্যাস বা সিস্টেমের ভেতরে যে গ্যাসটি সম্পূর্ণ বেরিয়ে গেছে, এর জন্য আপনারা ঝালাই করে খুললেও প্রবলেম নেই। এরপর বন্ধুরা আপনারা যখন সাকশন লাইনটি খুলবেন, সাকশন লাইনটি যখন বা কাটবেন তখন কিন্তু খুব ধীরে সুস্থে কাটবেন, কারণ সাকশন লাইনে এভাপোরেটর বা কুলিং কয়েলের যে পাইপটি থাকে সেটি অ্যালুমিনিয়ামের থাকে এবং কিছুটা অংশ কপারের থাকে। আপনারা যদি জোরে মোড়ামুড়ি করে ভাঙতে যান তাহলে কিন্তু সেই অ্যালুমিনিয়ামের পাইপ থেকে যদি কোনো রকম কেটে যায় তাহলে কিন্তু আপনারা অ্যালুমিনিয়ামের সঙ্গে আপনারা কপার জয়েন্ট করতে পারবেন না, এই জন্য খুব সাবধানে কাটবেন। এরপরে আপনাদের কাজ হলো কম্প্রেসরের যে ডিসচার্জ লাইনটি আছে অর্থাৎ কম্প্রেসরের যে ডিসচার্জ লাইনটি কন্ডেন্সারের সঙ্গে জয়েন্ট হচ্ছে, সেই কন্ডেন্সারের অংশটি আপনাদের বা পাইপটি আপনাদের কেটে ফেলতে হবে। এই পাইপটিও আপনারা খুব ধীরে সুস্থে একটি ছোট কাটারের মাধ্যমে অর্থাৎ পাইপ কাটারের মাধ্যমে ধীরে ধীরে ঘুরিয়ে কেটে ফেলবেন। কোনো রকম জানি ভেঙে দুমড়ে মুচড়ে কখনো ফেলবেন না, কারণ এর ফলে কি হবে, এর ফলে আপনাদের নতুন করে আবার পাইপ জয়েন্ট করে কম্প্রেসরের সঙ্গে লাগাতে হবে। সেই কারণে আপনারা যখন এই পাইপটি কাটবেন খুব ধীরে সুস্থে পাইপটি কেটে ফেলবেন। এবারে বন্ধুরা পাইপটি যখনই কাটা হয়ে যাবে তারপর আপনারা কি করবেন, তারপর আপনাদের কাজ হলো কম্প্রেসরের মধ্যে যে রিলে এবং ওভারলোডটি আছে সেই রিলে এবং ওভারলোডটি আপনারা খুলে ফেলবেন। এবং রিলে এবং ওভারলোডটি খুলে ফেলার পর আপনারা কম্প্রেসরের মধ্যে যে পায়ার মধ্যে যে পিন, অনেক সময় পিনও থাকে, অনেক সময় অনেক সময় নাটও লাগানো থাকে, এই নাটগুলো আপনারা খুলবেন এবং খুলে ধীরে সুস্থে আপনারা, অনেক সময় পিন দুটো করে থাকে আবার নাটও দুটো থাকে, তাতে কোনো প্রবলেম নেই, যাই থাকুক আপনারা কম্প্রেসরের যে পিনগুলো বা নাটগুলো আছে সেগুলো খুলে বন্ধুরা আস্তে করে কম্প্রেসরটি উঠিয়ে আস্তে করে বার করে নেবেন। আর বন্ধুরা অবশ্যই আপনারা
যে আর্থিংয়ের যে তারটি কম্প্রেসারের সঙ্গে লাগানো থাকে সেই তারটি অবশ্যই আপনারা খুলে ফেলবেন। আপনারা যদি তারটি না খোলেন, তারটি যদি টানা হেঁচড়া করেন, তারটি কিন্তু ছিঁড়ে যাবে। এবং বন্ধুরা এরপর আস্তে করে কম্প্রেসারটা তুলে নেবেন। বন্ধুরা আপনাদের আমি ডিটেলসে বলছি এই কারণেই যে আপনারা যদি আমি ডিটেলসে বলি, আপনাদের মধ্যে যাদের ঠিক মতন এই সম্বন্ধে ধ্যান ধারণা বা আইডিয়া নেই, তারা কিন্তু খুব সহজেই কম্প্রেসারটি খুলতে পারবেন। এইবারে বন্ধুরা যে ক্যাপিলারি দেখছেন, একটি এনআরভি বা একটি ভাল্ব, যে এনআরভি আপনারা চার্জিং পাইপে ব্যবহার করেন, সেই এনআরভি এই ক্যাপিলারির সঙ্গে আপনারা লাগিয়ে দেবেন এবং এনআরভিটা এমনভাবে চেপে দেবেন যাতে ক্যাপিলারির সঙ্গে সুন্দরভাবে আটকে থাকে। আর বন্ধুরা ক্যাপিলারির মুখটা জানি ফাঁকা থাকা দরকার। ক্যাপিলারির মুখটা যদি ফাঁকা না থাকে, আপনারা একটি ফাইল দিয়ে ক্যাপিলারির মুখটা কিছুটা অংশ কেটে যাতে ক্যাপিলারির ফুটোটা ঠিক বা হোলটা ঠিক মতন দেখা যায়, সেটা আপনারা সবসময় দেখে নেবেন। এবং এনআরভির মধ্যে আপনারা ঢুকিয়ে দিয়ে, এনআরভির বড় থাকে হোলটি, এনআরভিটা কিছুটা অংশ চেপে ক্যাপিলারিটা আপনারা আটকে নেবেন এবং আটকে নেওয়ার পর আপনারা ওয়েল্ডিংয়ের সাহায্যে এই ক্যাপিলারিটি ঠিক মতন ঝালাই করে আপনারা নেবেন। এর ফলে কি হবে, আমরা যখন এখান দিয়ে গ্যাস চার্জ করব তখন সহজেই এখান দিয়ে গ্যাস এখানে চলে যেতে পারবে। অর্থাৎ নাইট্রোজেন গ্যাস যখন আমরা চার্জ করব, সহজেই নাইট্রোজেন গ্যাস এখান থেকে যেতে পারবে। আর বন্ধুরা এনআরভিটাই যখন আপনারা ঝালাই করবেন ক্যাপিলারির সঙ্গে, তখন কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা দেখে নেবেন এনআরভির মধ্যে যে পিনটি থাকে বা ভালভের মধ্যে যে পিনটা থাকে, সেই পিনটা আপনারা খুলে নেবেন। নইলে কিন্তু আপনারা যখন এই ঝালাই করবেন এনআরভিটা আপনারা ক্যাপিলারির সাথে, তাহলে কিন্তু ওই পিনটা আপনাদের গলে যাবে। কারণ পিনটার কিছুটা অংশ রাবারের থাকে, অর্থাৎ ওয়াশার বা পিনের যে ওয়াশারটি থাকে সেটা রাবারের থাকে, সেটি গলে গিয়ে ভিতরে আটকে যাবে। সেই জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন যাতে পিনটা বার করে নিয়ে ওয়েল্ডিং বা ঝালাই করে নেবেন। এরপর বন্ধুরা আপনাদের কাজ হলো যে চার্জিং পাইপটি আছে, যে পাইপটি দিয়ে গ্যাস চার্জ করা হয়, সেই পাইপটির পিনের দিক বা যে কোনো একটি দিক আপনারা যে এনআরভি ভাল্বটি লাগানো হয়েছে ক্যাপিলারির সাথে, সেই এনআরভি ভাল্বের সঙ্গে চার্জিং পাইপের একটি মুখ আপনারা আটকে দেবেন এবং অপর মুখটা নাইট্রোজেন সিলিন্ডারের যে পাইপটি গেছে সেই পাইপের এনআরভির সঙ্গে চার্জিং পাইপের মুখটা আটকে দেবেন এবং চার্জিং পাইপটি খুব টাইট করে আটকে দেবেন, যাতে যখন নাইট্রোজেন প্রেসার দিয়ে ফ্ল্যাশ করব তখন জানি নাইট্রোজেনটি এই পাইপের ফাঁক দিয়ে বেরিয়ে না যেতে পারে। সবসময় আপনারা এটাই ঠিক মতন লক্ষ্য করে নেবেন। এবারে বন্ধুরা আমি নাইট্রোজেন প্রেসার দিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে ফ্ল্যাশ করছে। এবং বন্ধুরা একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, সবসময় হালকাভাবে নাইট্রোজেন দেবেন। নাইট্রোজেন দিয়ে হালকা করে দেখে নেবেন এই নাইট্রোজেন ঠিক মতন যাচ্ছে কি যাচ্ছে না। আপনারা ভুল করে বেশি পরিমাণ নাইট্রোজেন প্রেসার দেবেন না, কারণ এখানে ক্যাপিলারির মুখটা খুব সরু থাকে এবং নাইট্রোজেনের প্রেসার যদি খুব বেশি পরিমাণে দেন, তাহলে এই ক্যাপিলারি বা চার্জিং পাইপ যে কোনো একটি বা যে এনআরভি লাগানো হয়েছে প্রেসারে কিন্তু ফেটে যেতে পারে। সেই জন্য খুব ধীরে সুস্থে আপনারা নাইট্রোজেন সিলিন্ডারে গ্যাস আপনারা দেবেন বা ব্যবহার করবেন। একটু সাবধানতা অবলম্বন করবেন। হালকা হালকা করে নাইট্রোজেন সিলিন্ডার থেকে যে গ্যাস বেরোবে সেটি দেবেন এবং সেটি আস্তে আস্তে করে বন্ধ করে দেবেন। দেখুন বন্ধুরা, দেখুন এখান থেকে নাইট্রোজেন সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে দিয়েছি এবং এখান থেকে ফ্ল্যাশ করছি। এবং আপনারা যখনই ফ্ল্যাশ করবেন, ক্যাপিলারির মধ্যে দিয়ে যখন গ্যাসটি যাবে, আপনারা সবসময় এভাপোরেটর বা কুলিং কয়েলের যে সাকশন লাইনটা আছে, সেই সাকশন লাইনটা আঙুল দিয়ে চেপে চেপে আপনারা ফ্ল্যাশ করে নেবেন। এবং ফ্ল্যাশ করতে করতে যতক্ষণ পর্যন্ত তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ফ্ল্যাশ করে নেবেন। যদিও বা কখনও তেল নাও বেরোয়, তাও কিছুক্ষণ আপনারা ফ্ল্যাশ করে নেবেন। যদি কোনো কারণে তেল কোথাও বা ময়লা কোথাও আটকে থাকে, তাহলে সেগুলো ঠিক মতনভাবে ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা। এবং ঠিক মতন যদি ফ্ল্যাশ করা হয়ে যায়, তারপরে বন্ধুরা নাইট্রোজেন সিলিন্ডার থেকে যে গ্যাসটি বার করছি, সেই গ্যাসটি আপনারা সবার প্রথমে বন্ধ করে নেবেন। এবং বন্ধ করে নেওয়ার পর বন্ধুরা নাইট্রোজেন সিলিন্ডার থেকে চার্জিং পাইপটা এবং ক্যাপিলারির মধ্যে যে এনআরভি আছে তার মধ্যে যে চার্জিং পাইপটা আছে, দুটোই আপনারা খুলে নেবেন। এবং ক্যাপিলারিটি বন্ধুরা আপনারা দুমড়ে মুচড়ে ভাঙার চেষ্টা করবেন না। ক্যাপিলারিটি সবসময় আপনারা একটি ফাইল নেবেন। দেখুন এখানে একটি ফাইল দিয়ে আমি ঘষে ক্যাপিলারিটি আমি মুচড়ে আমি ভেঙে দেবো। ফাইল দিয়ে দাগ দেওয়ার ফলে কি হবে, ফাইল দিয়ে দাগ দিয়ে আপনারা যদি মুচড়ে ভেঙে নেন, তাহলে সেখানে যে হোলটি থাকে সেই হোলটি সুরক্ষিতভাবে থাকবে এবং সহজেই এটি ভেঙে যাবে। দেখুন আমি এখানে দাগ দিয়ে দিয়েছি একটি ফাইল দিয়ে, এবং দেখুন এখানে দাগ দিয়ে দিচ্ছি।
এবং মোচানোর পর দেখুন সুন্দরভাবে এটি কেটে যাবে। কোনো দুমড়ে মুচড়ে ভাঙার কোনো দরকার নেই। আস্তে করে আপনারা সবসময় ফাইল বা যদি হ্যাকশো থাকে, হ্যাকশো ব্লেড অর্থাৎ হ্যাকশো ব্লেড থাকে, ওটা দিয়ে আপনারা একটু ঘষে নিয়ে এটা কেটে ফেলবেন। তাহলে বন্ধুরা আপনারা অনায়াসেই বুঝতে পেরে গেলেন কি করে ক্যাপিলারি এবং এভাপোরেটর বা কুলিং কয়েলে যদি কোনো কারণে তেল বা ময়লা জমে থাকে তাহলে নাইট্রোজেন ফ্ল্যাশ করে কিভাবে তেল বা অয়েল বা ময়লা কিভাবে আপনারা অনায়াসেই বার করে নিতে পারবেন সেই পদ্ধতি। এবারে বন্ধুরা দেখা যাক যে কনডেন্সার কয়েল অর্থাৎ ফ্রিজের পেছনে যে নেটের কনডেন্সার কয়েলটি আছে সেই কনডেন্সার কয়েলে কোনো রকম যদি ময়লা থাকে তাহলে কিভাবে আমরা ফ্ল্যাশিং করে বার করব। সবার প্রথমে বন্ধুরা যে এনআরবি যে বা ভাল্বটি ক্যাপিলারির সঙ্গে যুক্ত করা হয়েছিল সেই এনআরবি বা ভাল্বটি কিছুটা অংশ কেটে নিয়ে বন্ধুরা কম্প্রেসরের যে ডিসচার্জ লাইনের পাইপটি আছে সেই পাইপটির সঙ্গে আমি একটি এনআরবি ঠিক মতন ঝালাই করে নেব। এবং এনআরবিটা ঝালাই করার আগে আপনাদের বন্ধু একটা কথা বলে রাখছি, কনডেন্সারের মধ্যে লোহার পাইপটি আছে বা আয়রনের যে পাইপটি আছে আপনারা সবসময় ঝালাই করার আগে ফাইল দিয়ে ঠিক মতন ঘষে নেবেন। কারণ ফাইল দিয়ে যদি আপনারা ঠিক মতন না ঘষে এটা ঝালাই করেন তাহলে আপনারা যখন সোহাগা দিয়ে যখন আপনারা এই পাইপটি ঝালাই করবেন ঠিক মতন কপারের সঙ্গে লাগবে না। সেই জন্য সবসময় এই কনডেন্সারের আয়রন পাইপটি বা লোহার পাইপটি আপনারা ঝালাই করে এনআরবি ভালভের সঙ্গে আপনারা সোহাগার মাধ্যমে আপনারা ওয়েল্ডিংয়ের সাহায্যে আপনারা ঝালাই করে নেবেন। এবং ঝালাই করে নেওয়ার পর আপনারা চার্জিং পাইপের যে কোনো একটি অংশ পিনের দিকটি হতে পারে বা পিনের অপর দিকটিও হতে পারে আপনারা ভালভের মধ্যে আপনারা লাগিয়ে নেবেন। এবং একটি সাইড আপনারা যেমনি এভাপোরেটরে গ্যাস ফ্লাশ করার সময় আপনারা লাগিয়েছিলেন নাইট্রোজেন সিলিন্ডারের মধ্যে বা নাইট্রোজেন সিলিন্ডারের পাইপের মধ্যে সেরকমভাবে আপনারা অপর পাইপের অপর দিকটি আপনারা ঠিক মতন লাগিয়ে নেবেন এবং ফ্লাশ করবেন ধীরে সুস্থে। আপনারা আঙুল চেপে চেপে ধীরে সুস্থে ফ্লাশ করবেন আর দেখে নেবেন যাতে নাইট্রোজেন সিলিন্ডার থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন না বেরোয়। একটি নির্দিষ্ট পরিমাণ নাইট্রোজেন আপনারা বার করে পুরো কনডেন্সারটি আপনারা ফ্লাশ করে নেবেন। এবং কনডেন্সারটি কোন দিক দিয়ে আপনারা ফ্লাশ করবেন, যেই দিকটা দিয়ে ডায়ারটি কেটেছেন আপনারা বন্ধুরা, যে দিকটায় ডায়ারটি লাগানো ছিল সেই দিকটা থেকে কাটার ফলে যে জায়গাটি আপনারা দেখতে পাবেন সেই জায়গা দিয়ে আপনারা নাইট্রোজেন বন্ধুরা আপনারা ফ্লাশ করে নেবেন। এবং সব সময় আপনারা দেখবেন 3 থেকে 4 মিনিট ধরে আপনারা ফ্লাশ করে যাতে নিতে পারেন। কারণ সঙ্গে সঙ্গে আপনারা ফ্লাশ করার সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেবেন না, কিছুটা সময় ওয়েট করবেন। কারণ বন্ধুরা কনডেন্সারের মধ্যে যদি কোনো ময়লা চোট করে থাকে আপনারা যদি সঙ্গে সঙ্গে আপনারা নাইট্রোজেন সিলিন্ডার থেকে ফ্লাশ করা বন্ধ করে দেন অনেক সময় ময়লা ভিতরে আটকে থেকে থাকতে পারে। এই কারণে বলছি কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, ওয়েট করে ফ্লাশ করবেন। এবং ফ্লাশ করার পর আপনার ঝালাই করে যে এনআরবি বা ভাল্বটি লাগানো হয়েছিল সেই এনআরবি বা ভাল্বটি আপনারা পুনরায় আপনারা খুলে ফেলবেন। এবারে বন্ধুরা নতুন একটি কম্প্রেসার যখন আপনারা লাগাবেন তখন সেই কম্প্রেসারের যে 3টি পাইপ আছে সাকশন, ডিসচার্জ এবং চার্জিং পাইপ, সেই পাইপগুলোর মুখের দিকটা একটু ফাইল দিয়ে ঘষে নেবেন। এর ফলে বন্ধুরা কী হবে, আপনারা যখন ডিসচার্জ, সাকশন এবং চার্জিং পাইপে আপনারা ঝালাই করবেন তখন ঝালাইটি শক্তভাবে ঠিক মতন আটকে থাকবে। বন্ধুরা এবার দেখা যাক নতুন কম্প্রেসারে সবার প্রথমে আমরা কি করব। সবার প্রথমে যে ডিসচার্জ লাইনটি আছে অর্থাৎ কনডেন্সার থেকে যে পাইপটি ডিসচার্জ লাইনে গিয়ে জয়েন্ট হবে সেই কনডেন্সারের পাইপটি আমি কম্প্রেসারের যে ডিসচার্জ লাইনটি আছে ডিসচার্জ লাইনটির সঙ্গে আমি জয়েন্ট করে দেবো। এবং জয়েন্ট করে দিয়ে আমি কম্প্রেসারের যে ডিসচার্জ লাইনটি আছে সম্পূর্ণ আমি সেটাকে ঝালাই করে নেব। দেখা যাক এবারে। আর বন্ধুরা সবসময় মাথায় রাখবেন আপনারা যখনই ডিসচার্জ লাইনে পাইপটি ঢোকাবেন তখন কিন্তু কমসে কম 1/2 ইঞ্চি বেশি পাইপ আপনারা ঢোকাবেন। আপনারা যদি অল্প পরিমাণ ডিসচার্জ লাইনে পাইপ ঢুকে ঝালাই করেন অনেক সময় কিন্তু সেখান দিয়ে লিক দেখা যায়। অর্থাৎ পাইপটি যদি ঠিক মতন জয়েন্ট না হয় তাহলে সেখান থেকে কিন্তু লিক করবে। এই জন্য সবসময় একটু 1/2 ইঞ্চির থেকে একটু বেশি আপনারা পাইপ ডিসচার্জ লাইন, সাকশন লাইন, চার্জিং লাইন যেখানেই হোক সবসময় পাইপ বেশি একটু ঢুকিয়ে আপনারা ঝালাই করবেন। চলুন বন্ধুরা এবার ডিসচার্জ লাইনটি আমি ঝালাই করে নিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে মেশিনটি বা কীভাবে কম্প্রেসারের ডিসচার্জ লাইনটি ঝালাই করব। আর বন্ধুরা একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনারা যখন এই কম্প্রেসারের ডিসচার্জ লাইন আপনারা কনডেন্সার পাইপের সঙ্গে ঝালাই করবেন তখন কনডেন্সার পাইপটি অবশ্যই ঘষে নেবেন
এবং ঘষে যদি আপনারা না নেন তাহলে কিন্তু আপনারা যখন ঝালাই করবেন সোয়াগা দিয়ে তখন কিন্তু কন্ডেন্সার যে পাইপটি আপনারা জয়েন্ট করবেন সেটি কিন্তু ঠিক মতন জয়েন্ট হবে না। এই জন্য আপনারা সবসময় একটু ফাইল দিয়ে আপনারা লোহার বা আয়রনের যে পাইপটি আছে কন্ডেন্সারের সেই পাইপটি একটু ঘষে নেবেন। এরপর বন্ধুরা আমরা চার্জিং পাইপে একটি ভাল্ব বা এনআরভি আমরা সবার প্রথমে লাগিয়ে নেব এবং সবার প্রথমে যখন এনআরভি বা ভাল্বটি আমরা লাগাবো তখন যদি আমাদের প্রয়োজন না হয় তাহলে ভাল্বের কিছুটা অংশ আমরা কেটে নেব এবং কেটে আমরা যে দেখতে পাচ্ছেন চার্জিং লাইন আছে সেই চার্জিং লাইনে আমরা পাইপটি আমরা ঝালাই করে দেবো। আর বন্ধুরা আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আপনারা যে এনআরভি বা ভাল্বটি যে ঝালাই করবেন আপনারা পুরোটাই না কেটে ঝালাই করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এরপর বন্ধুরা যখনই বন্ধুরা এই চার্জিং পাইপে এনআরভি ভাল্ব ঝালাই হয়ে যাবে এর পরবর্তী পদক্ষেপ বন্ধুরা কন্ডেন্সার পাইপে যেখানে বন্ধুরা ডায়ারটি লাগানো ছিল সেই জায়গাতে আমরা কিছুটা ঘষে নেব, কারণ সেটি আয়রনের হয় এবং তার সাথে আমরা একটি কপার পাইপ ছোট্ট 2 থেকে 3 ইঞ্চি একটি কপার পাইপ আমরা সেখানে ওয়েল্ডিংয়ের সাহায্যে এবং সোয়াগা দিয়ে সেখানটা আমরা ঠিক মতন ভালোভাবে ঝালাই করে নেব। বন্ধুরা এই কপার এক্সট্রা পাইপটি লাগানোর কারণ হচ্ছে এখানে যখনই আমরা ডায়ার লাগাবো সিলিকা জেল ডায়ার, সেই ডায়ারটি কপারের হয় এবং এই পাইপের সঙ্গে কপারের সঙ্গে কপার খুব সুন্দরভাবে বন্ধুরা ঝালাই হয়ে যায়। আর পরবর্তীকালে আপনারা যখন এই ডায়ারটি আপনারা পুনরায় চেঞ্জ করবেন তখন আপনাদের ওই কপার পাইপের মধ্যেই চেঞ্জ করতে পারবেন, তাতে কোনো প্রবলেম নেই। বারবার করে কপার পাইপটা আপনাদের পাল্টাতে হবে না, একটা কপার পাইপেই বারবার আপনারা যতবার গ্যাস চার্জ করবেন ততবার আপনারা ডায়ারটি চেঞ্জ করতে পারবেন। এবারে বন্ধুরা যখন আপনারা ডায়ার চেঞ্জ করবেন ডায়ারের অনেক সময় ক্যাপিলারি একটি মুখ এবং ডায়ারের 2টি মুখ অথবা একটি মুখ থাকে। যদি কোনো কারণে ডায়ারের যদি একটি মুখের বদলে 2টি মুখ থাকে তাহলে বন্ধুরা একটি মুখ আপনারা চেপে বন্ধ করে দিয়ে অপর মুখটা বন্ধুরা আপনারা এই যে কপার পাইপের যে মধ্যে যে ঝালাই করা হয়েছে যে ছোট্ট অংশটি সেই অংশটিতে আপনারা এই ডায়ারটি লাগিয়ে দেবেন, এই সিলিকা জেল ডায়ারটি, এবং সিলিকা জেল ডায়ারটি লাগিয়ে আপনারা এখানটা ঠিক মতন ঝালাই করে নেবেন। এবং ঝালাই করে নেওয়ার পর বন্ধুরা সবসময় দেখে নেবেন যে ঠিক মতন এখানে ঝালাই হয়েছে, কোনো রকম যাতে এখান দিয়ে গ্যাপ না থাকে বা লিক না থাকে। যদি কোনো কারণে গ্যাপ বা লিক থাকে তাহলে সেখান দিয়ে গ্যাস এখান থেকে লিকেজ করবে, সেই জন্য সবসময় আপনারা ঝালাই যখন করবেন ঝালাইটি ঠিক মতন দেখে নেবেন। এবং ঝালাইটি করা হয়ে যাওয়ার পর বন্ধুরা অপর সাইডে যে ক্যাপিলারির অংশটি আছে সেই ক্যাপিলারির অংশটিতে কিছুটা অংশ আপনারা অর্থাৎ যখনই আপনারা ডায়ারের মধ্যে আপনারা ক্যাপিলারি ঢোকাবেন তখন ক্যাপিলারির মুখটা যাতে আপনারা বা ছিদ্রটি যেন ওপেন থাকে, যদি ওপেন না থাকে কিছুটা অংশ আপনারা কেটে এই সিলিকা জেল ডায়ারের মধ্যে আপনারা ক্যাপিলারিটি ঢুকিয়ে আপনারা ঠিক মতন ঝালাই করে নেবেন। অর্থাৎ বন্ধুরা আপনারা যখনই সিলিকা জেল ডায়ারের সঙ্গে আপনারা ক্যাপিলারি আপনারা ঝালাই করবেন তখন কিন্তু খুব সূক্ষ্মভাবে আপনারা ক্যাপিলারিটি ঝালাই করবেন, কারণ ক্যাপিলারিতে যদি আপনারা বেশি পরিমাণ হিট দিয়ে দেন তাহলে ক্যাপিলারির মধ্যে যে সূক্ষ্ম যে ছিদ্রটি থাকে সেই ছিদ্রটি কিন্তু ওয়েল্ডিং করার সময় সেই ছিদ্রর মধ্যে ওয়েল্ডিং ঢুকে যায় এবং সেই গ্যাস যাওয়ার যে পথটি আছে সেই পথটি সম্পূর্ণ বন্ধ করে নেয়। সব সময় আপনারা বন্ধুরা যখনই ক্যাপিলারি ঝালাই করবেন তখন কিন্তু আপনারা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় আপনারা ওয়েল্ডিং করবেন বা ঝালাই করবেন, ক্যাপিলারি যাতে কোনো রকমভাবে ফুটোটি আটকে না যায় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা। তাহলে এখানে কম্প্রেসারের যে ডিসচার্জ লাইনটি আছে ডিসচার্জ লাইন জয়েন্ট হয়ে গেছে বা ঝালাই হয়ে গেছে, কম্প্রেসারের যে চার্জিং পাইপটি আছে সেই চার্জিং পাইপটি দিয়ে ভাল্ব লাগিয়ে ঝালাই করে দিয়েছি। এবারে তাহলে অবশিষ্ট রইল সাকশন লাইন। আর বন্ধুরা আপনারা সবসময় সাকশন লাইনটি সবার শেষে ওয়েল্ডিং বা ঝালাই করবেন, কারণ আপনারা সবসময় যখনই সাকশন লাইনটি ঝালাই করবেন সবসময় ফ্রিজটির যে কম্প্রেসার আছে সেই কম্প্রেসারটি একবার চালিয়ে দেখে নেবেন সেখান দিয়ে সাকশন লাইন দিয়ে ঠিক মতন বা এভাপোরেটরের যে সাকশন লাইনটি আছে সেই এভাপোরেটরের পাইপ থেকে হাওয়া ঠিক মতন বেরাচ্ছে কি বেরাচ্ছে না। যদি ঠিক মতন হাওয়া বেরায় তারপরেই আপনারা সাকশন লাইনটি এখানে কম্প্রেসারের সাকশন লাইনের সঙ্গে ঝালাই করবেন, কারণ আপনারা যদি সাকশন লাইনটি আগে থেকে ঝালাই করে নেন তাহলে অনেক সময় দেখা গেছে যে কোনো ধরনের ওয়েল্ডিং করার সময় যে কোনো জায়গায় ওয়েল্ডিং ঢুকে অনেক সময় পাইপের মুখ বন্ধ হয়ে যায়। কিন্তু আপনারা যদি সাকশন লাইনটি ঠিক মতন ঝালাই করার আগে
আপনারা যদি ঠিক মতন দেখে নেন তাহলে কিন্তু সেই ধরনের প্রবলেমের সম্মুখীন আপনাদের বা অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হয় না। সেই জন্য সবার শেষে আপনারা সাকশন লাইনটি আপনারা ঝালাই করবেন। এবারে বন্ধুরা, আমার ঝালাইগুলো ঠিক মতন বা আপনারা যে ঝালাইগুলো যে করেছেন বা করবেন সেই ঝালাইগুলো ঠিক আছে নাকি সেগুলো দেখতে কি করবেন, সবার প্রথমে বন্ধুরা চার্জিং পাইপ থেকে আপনারা কিছুটা নাইট্রোজেন গ্যাস আপনারা এই ফ্রিজের ইউনিটের মধ্যে আপনারা ঠিক মতন ঢুকিয়ে নেবেন। আপনারা সবসময় সাবধানের সাথে ফ্রিজের ইউনিটে আপনারা নাইট্রোজেন গ্যাস আপনারা চার্জ করবেন। খুব অল্প পরিমাণে নাইট্রোজেন চার্জ করবেন, নাহলে আপনারা যদি বেশি পরিমাণ নাইট্রোজেন প্রেসার আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু কুলিং কয়েল, কন্ডেন্সার বা যে কোনো অংশ ব্লাস্ট করতে পারে। এই জন্য খুব নির্দিষ্ট পরিমাণ আপনারা নাইট্রোজেন প্রেসার দিয়ে থাকবেন, নাহলে কিন্তু ফ্রিজের যে কোনো ইউনিট থেকে ব্লাস্ট করতে পারে। সেটা কুলিং কয়েল হতে পারে, কন্ডেন্সার হতে পারে বা অন্যান্য অংশ থেকে ব্লাস্ট করতে পারে। এরপর বন্ধুরা, ফ্রিজের যে ইউনিটের মধ্যে আপনারা নাইট্রোজেন প্রেসার দিয়েছেন, এবারে সেই নাইট্রোজেন প্রেসার থেকে কোথাও লিক হচ্ছে নাকি আপনারা দেখতে গিয়ে সবার প্রথমে একটি স্পঞ্জ নেবেন। স্পঞ্জের মধ্যে সার্ফের জল কিংবা হ্যান্ড ওয়াশ বা সার্ফ জাতীয় কোনো জিনিস নিয়ে বন্ধুরা জলের সাহায্যে ফেনা করে ঠিক মতন এখানে সমস্ত পাইপ লাইনে যেগুলোতে ঝালাই হয়েছে সেই ঝালাইগুলো ভালো মতন বা ঠিক মতন আপনারা দেখে নেবেন সেখান থেকে কোনো রকম বাবলস বেরোচ্ছে কি কোনো রকম হাওয়া সেখান থেকে বেরোচ্ছে নাকি দেখে নেবে। এবার যদি ঠিক মতন দেখে নেওয়ার পর কোথা থেকে এখান থেকে বাবলস বা হাওয়া যদি না বেরিয়ে থাকে, অর্থাৎ কোনো কারণে যদি লিক না থাকে, তারপর বন্ধুরা একটি চার্জিং পাইপের সাথে বন্ধুরা যে এখানে এনআরভি লাগানো আছে সেই এনআরভি থেকে এখানে যে চার্জিং পাইপের পিনের দিকটি আছে সেই পিনের দিকটি এখানে লাগিয়ে আপনারা সম্পূর্ণ যে নাইট্রোজেন প্রেসার দেওয়া হয়েছিল সেই প্রেসারটি বন্ধুরা আপনারা বার করে নেবেন। এবং বার করে নেওয়ার পর সবসময় ভ্যাকুম করার আগে নাইট্রোজেন প্রেসার জানি আপনারা ঠিক মতন বেরোচ্ছে নাকি আপনারা সবসময় দেখে নেবেন। এরপর বন্ধুরা আপনারা পিনের যে দিকটি আছে সেই দিকটি চার্জিং পাইপের যে কম্প্রেসারের যে চার্জিং পাইপের এনআরভি বা ভালভ লাগানো আছে সেখানটা আপনারা লাগাবেন এবং পিনের অপোজিটে যে চার্জিং পাইপের। এরপর বন্ধুরা আপনারা যখনই গ্যাস চার্জ করবেন চার্জিং পাইপের যে পিনের দিকটা আছে সেই পিনের দিকটা কম্প্রেসারের যে ভালভ আছে সেখানে আপনারা চার্জিং ভালভে হালকা করে লাগিয়ে রাখবেন এবং ক্যানে গ্যাসের যে ক্যান আছে সেখানে আপনারা টাইট করে লাগাবেন এবং লাগিয়ে কিছুটা গ্যাস আপনারা ছেড়ে দেবেন। কারণ এই পাইপের মধ্যে যদি কোনো হাওয়া বা ময়েশ্চার থাকে তাহলে সেই গ্যাস ঠেলে সম্পূর্ণ বার করে নেবে এবং গ্যাসটি বার করে নেওয়ার পর আপনারা চার্জিং পাইপটা ঠিক মতন আটকে দেবেন, টাইট করে আপনারা গ্যাস চার্জ করবেন। এবং গ্যাস চার্জ করে নেওয়ার পর বন্ধুরা আপনারা সবসময় ব্যাক প্রেশার মিটার দিয়ে আপনারা দেখে নেবেন যে ব্যাক প্রেশার এখানে 7 থেকে 12-র মধ্যে আছে কি না। এখানে সবসময় 7 থেকে 12-র মধ্যে ব্যাক প্রেশার রাখার চেষ্টা করবেন। দেখুন এখানে ব্যাক প্রেশার আমি গ্যাস চার্জ করেছি, ব্যাক প্রেশার এখানে 10 আছে। এবং ব্যাক প্রেশার দেখার পর বন্ধুরা সবসময় আপনারা এভাপোরেটরের যে কয়েল আছে সেই কয়েলের মধ্যে আপনারা দেখবেন যে প্রথম থেকে শেষ কয়েল অবধি হালকা হালকা বরফ আসছে নাকি সেটা আপনারা সবসময় দেখে নেবেন। এবং বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা বন্ধুরা কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ জানানো হলো। এবং নিচে যে বেল আইকনটি আছে বেল আইকনটি আপনারা অবশ্যই টিপবেন এবং নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। দিকটা ভ্যাকুম পাম্পের সাথে আপনারা লাগিয়ে নেবেন। এরপর বন্ধুরা ভ্যাকুম পাম্পটি চালিয়ে কমসে কম 25 থেকে 30 মিনিট অন্তত ওয়েট করবেন সম্পূর্ণ ভ্যাকুম হতে। 25 থেকে 30 মিনিটের আগে বন্ধুরা কখনও ভ্যাকুম পাম্প থেকে আপনারা বন্ধ করে দেবেন না, কারণ সমস্ত ইউনিটের যা গ্যাস বা ময়েশ্চার থাকে বাইরের বাতাস সেগুলো বেরোতে মোটামুটি 25 থেকে 30 মিনিট সম্পূর্ণ সময় লাগে। এবং সম্পূর্ণ 25 থেকে 30 মিনিট যখন হয়ে যাবে তখন তারপর আপনারা চার্জিং পাইপের সঙ্গে আপনারা একটি ব্যাক প্রেশার মিটার লাগিয়ে সেই ব্যাক প্রেশারটি -29 হচ্ছে নাকি সেটা সবসময় আপনারা দেখে নেবেন। কারণ কমসে কম -29 থেকে 30 ব্যাক প্রেশার দরকার ভ্যাকুম করার জন্য, সেটি আপনারা দেখে নেবেন।